আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম মডিউল 3 থেকে আমরা আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটের মূল উদ্দেশ্য কি? কিভাবে তারা প্রাথমিক আর্থিক বাজার থেকে ভিন্ন? তারা সেকেন্ডারি এবং আমাদের প্রাথমিক বা প্রাইমারি ফাইন্যান্সিয়াল মার্কেট। তো প্রাইমারিটা হচ্ছে কি প্রাথমিক, সেকেন্ডারিটা হচ্ছে কি আমাদের পরোক্ষ বা সহায়ক ফাইন্যান্সিয়াল মার্কেট। তো আমাদের সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট কোনগুলো? যে ফাইন্যান্সিয়াল মার্কেটে আমাদের কোম্পানির কাছ থেকে যে পণ্যগুলো আমরা ক্রয় করি সেটা আমরা সরাসরি কোম্পানির কাছ থেকে না করে আমরা প্রতিনিধির কাছ থেকে ক্রয় করি, সেগুলো হচ্ছে সেকেন্ডারি মার্কেট। আর প্রাথমিক মার্কেটটা হচ্ছে যেটা সরাসরি কোম্পানির কাছ থেকে যেটা আমরা যে পণ্য এবং সামগ্রী ক্রয় করে থাকি সেটা। তো সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য প্রথমে বর্ণনা করতে বলছে এবং তারা কিভাবে প্রাথমিক বাজার থেকে আলাদা বা ভিন্ন সেটা তারপরে আলোচনা করছে। তো সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটগুলি সেই বাজারকে বোঝায় যেখানে বিনিয়োগকারীরা ইতিমধ্যে বিদ্যমান সিকিউরিটিজগুলো, স্টক, বন্ড এবং ডেরিভেটিভস ক্রয় এবং বিক্রি করে যা পূর্বে কোম্পানি এবং অন্যান্য সংস্থা দ্বারা জারি করা হয়েছিল। মানে বিষয়টা এরকম যে, যদি এটা আগে আলোচনা করা হয়েছে যে মিস্টার এ কি করেছে, এবিসি লিমিটেড কোম্পানির কাছ থেকে শেয়ার ক্রয় করেছে। এখন এই শেয়ার কোনো কারণে মিস্টার এর নগদ টাকার প্রয়োজন, যে শেয়ার ক্রয় করছে সে মিস্টার বির কাছে বিক্রি করতেছে। মিস্টার বি মিস্টার বির কাছে বিক্রি করতেছে, মিস্টার বির কাছে শেয়ারটা বিক্রি করতেছে। তাহলে এই যে মিস্টার বির কাছে যেটা বিক্রি করতেছে এটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি মার্কেট। আর এই মিস্টার এবিসি কোম্পানির কাছ থেকে যেটা নিচ্ছে, সরাসরি যেটা কোম্পানির কাছ থেকে নিচ্ছে সেটা হচ্ছে আমাদের কাছে প্রাইমারি মার্কেট। তাহলে সেকেন্ডারি মার্কেটটা কি? যে ইতিমধ্যে কোম্পানি দ্বারা ইস্যুকৃত কোনো শেয়ার বা বিনিয়োগকারী যখন অন্য বিনিয়োগকারীর কাছে পণ্যটি ক্রয় বিক্রয় করে, মানে আর্থিক পণ্য ক্রয় বিক্রয় করে, সেটাকে আমরা সেকেন্ডারি মার্কেট বলি। এটা আপনি আপনার মতো করে ভাষা অ্যাপ্লাই করে এটা লিখতে পারেন। আচ্ছা, এই মার্কেটের মূল উদ্দেশ্য কি? এই মার্কেটের মূল উদ্দেশ্য, সেকেন্ডারি মার্কেটের মূল উদ্দেশ্য হচ্ছে প্রথম আছে তারল্য প্রদান, মানে নগদ টাকা। এখন আপনি নগদ টাকা প্রয়োজন, সঙ্গে সঙ্গে আপনি এটা যদি আপনি প্রাইমারি মার্কেট থেকে নিতে চান বা প্রাইমারি মার্কেটে যদি ক্রয় বিক্রয় করতে চান তাহলে কিন্তু সেটা আপনি সহজে পারবেন না। আর যদি আপনার কাছে কোনো শেয়ার আছে সেটা যদি তৃতীয় পক্ষের কাছে আপনি শেয়ার বিক্রি করে তাৎক্ষণিকভাবে আপনি নগদ টাকা প্রয়োজন হয় সঙ্গে সঙ্গে বিক্রি করে সেই নগদ টাকাটা গ্রহণ করতে পারেন। এটা হচ্ছে তারল্য প্রদান বা নগদ গ্রহণ বা নগদ প্রদান বা নগদ গ্রহণ, এরকম ভাবে লিখতে পারেন। তারপরে আছে মূল্য আবিষ্কার। এখানে মূল্য আবিষ্কার বলতে মানে নতুন মূল্য আপনি কথাটা লিখতে পারেন। এখানে নতুন মূল্য নতুন মূল্য কিরকম ভাবে হতে পারে? কোম্পানির কাছ থেকে আপনি নিয়েছেন একটি শেয়ার মূল্য 10 টাকা করে নিয়েছেন, আপনি শেয়ারের বা স্টকের দাম যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনি বেশি মূল্য নিতে পারেন। এই জন্য এটা বলছে নতুন মূল্য আপনি ধার্য করতে পারেন। দক্ষতা, সেকেন্ডারি মার্কেটে বাজার বিনিয়োগকারীদের বাজারের অবস্থানের উপর পরিবর্তন করে বিভিন্ন ধরনের বিনিয়োগ দ্রুত এবং সহজে পুনর্বন্টন এবং অর্থাৎ এখানে দক্ষতার কথা বলছে যে সেকেন্ডারি মার্কেটে যদি আপনি পণ্যটা দক্ষতা অর্জনের জন্য, মানে আপনি যদি অধিক দক্ষ হয়ে থাকেন তাহলে সেকেন্ডারি মার্কেটে আপনি সহজে পণ্যগুলি সেল করতে পারেন, বিক্রয় করতে পারেন, এবং আপনি যদি দক্ষ হয়ে থাকেন তাহলে আপনি কিনতেও পারেন। তাহলে এই দক্ষতা যদি আপনার থাকে, দক্ষতা অর্জনের জন্য বা অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য আমরা সেকেন্ডারি মার্কেটে পণ্যসমূহ ক্রয় বিক্রয় করে থাকি। ঝুঁকি ব্যবস্থাপনা, এখানে আমাদের ঝুঁকি ব্যবস্থাপনা সেকেন্ডারি আর্থিক বাজার বিনিয়োগকারীদের সিকিউরিটিজ ক্রয় এবং বিক্রি করার অনুমতি দিয়ে তাদের ঝুঁকি এক্সপোজার পরিচালনা করার ক্ষমতা প্রদান করে। তাহলে সেকেন্ডারি মার্কেটে দেখা যাচ্ছে যে আপনি মনে করছেন আপনার কাছে ধরুন 100টি শেয়ার আছে, আপনি 100টি শেয়ারে 50টি শেয়ার বিক্রি করতে চাচ্ছেন, কারণ আপনি আশঙ্কা করছেন শেয়ারের দাম কমতে পারে। তাহলে 50টি শেয়ার বিক্রি করতে চাচ্ছেন, তার মানে কি এটা আপনি ঝুঁকিগুলো কমিয়ে দিচ্ছেন। মানে আপনি 100টা শেয়ারের যে ঝুঁকি হতো সেটা 50টা শেয়ারের ঝুঁকি কমিয়ে দিচ্ছেন। আপনি সেকেন্ডারি মার্কেটে সহজে বিক্রি করে সেই ঝুঁকিটা আপনি কমিয়ে নিতে পারেন, সেটা বলছে ঝুঁকি ব্যবস্থাপনা।
তারপরে আছে স্বচ্ছতা। আমরা সেকেন্ডারি মার্কেটে ক্রয় বিক্রয়ের মাধ্যমে আমরা প্রফিট অর্জন করে স্বচ্ছতা অর্জন করতে পারি। বৈচিত্র্যকরণ, এখানে বিভিন্ন ধরনের পণ্য বা ডেরিভেটিভস ক্রয় বিক্রয় হয়ে থাকে। তো এখান থেকে আমাদের 4-5টি পণ্য মানে পয়েন্টটা আমরা দিব। তারপর হচ্ছে মূলধনের এক্সেস। আমরা এখানে সহজে মূলধন সংগ্রহ করতে পারি। আমরা সেকেন্ডারি মার্কেটে পণ্য সমূহ ক্রয় বিক্রয় করে সহজে মূলধনটা সংগ্রহ করতে পারি। তাহলে সেকেন্ডারি মার্কেটের যে উদ্দেশ্যটা হচ্ছে এই ধরনের এই 5টি উদ্দেশ্য আমরা দেব: তারল্য প্রদান, মূলধন সংগ্রহ, দক্ষতা অর্জন, ঝুঁকি ব্যবস্থাপনা। এই ধরনের গুলো আপনি বানিয়ে লিখবেন। অর্থাৎ আপনার কাছে একটা জিনিস আসছে, আপনি একটা মোবাইল আছে আপনার কাছে, সেকেন্ড হ্যান্ড মোবাইল আপনি বিক্রি করতে চাচ্ছেন। কি কারণে বিক্রি করতেছেন, এর কি উদ্দেশ্য, এই উদ্দেশ্যগুলো অ্যাপ্লাই করেন। আপনার টাকার প্রয়োজন, আপনি এখানে সহজে আপনার মূলধনটা সংগ্রহ করার প্রয়োজন, নগদ টাকার প্রয়োজন। আপনি মনে করতেছেন আমার ফোনটা পুরো নষ্ট হয়ে যেতে পারে, ঝুঁকি থাকতে পারে, সে ঝুঁকিটা কমানোর জন্য আপনি বিক্রি করে দিতে পারেন। এইরকম সেকেন্ডারি মার্কেট এবং প্রাইমারি মার্কেটটা এরকম ভাবে একটু তুলনা করবেন নিজের মধ্যে, তাহলে আপনি এই ব্যাখ্যাগুলো লিখতে পারবেন এবং পয়েন্টগুলো আপনার মাথার মধ্যে আসবে তখন। আচ্ছা, তো হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেটের মূল উদ্দেশ্য মধ্যে যে তারল্য প্রদান, নতুন মূল্য বা মূল্য আবিষ্কার, দক্ষতা, মানে কেমন যেন আর কি প্রশ্নের ইয়েটা। কারণ একটা জিনিসের একটা কার্যক্রমের উদ্দেশ্যটা কি, এখানে হচ্ছে দক্ষতা বা এটার মধ্যে বৈশিষ্ট্য, এরকম আর কি জিনিসগুলা লাগছে। এর মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য বলতে কি কারণে এই সেকেন্ডারি মার্কেটটা তৈরি হয়েছে, তাই না? তাহলে সেকেন্ডারি মার্কেটে আমাদের নগদ তারল্য প্রদান বা তারল্য প্রদান বা গ্রহণ, আপনি দুটো লিখতে পারেন, বা তারল্য শুধু লিখতে পারেন। তাহলে এখানে তারল্য বলতে তো খালি এই তারল্যের মধ্যে সীমাবদ্ধ নেই, এই তারল্যটা সহজে আমরা গ্রহণ করতে পারি। সেকেন্ডারি মার্কেটে কি জন্য আমরা উদ্দেশ্যটা কি জন্য আমরা করতেছি, যে আমরা যখন সহজে নগদ টাকা আমরা আর্ন করতে পারি, মানে নগদ টাকা আমরা গ্রহণ করতে পারি, নগদ টাকায় সেল করতে পারি, মানে নগদ টাকায় আমরা দিয়ে আমরা এটা সহজে দ্রুত করতে পারি। কিন্তু কোনো কোম্পানির কাছ থেকে যদি নেন, সেটা আপনার একটা প্রসেসের মাধ্যমে দিতে হবে। তাহলে কি এটা উদ্দেশ্য হতে পারে না? তাহলে কি এটা উদ্দেশ্য হতে পারে না? আপনি নতুন মূল্য আবিষ্কার করতেছেন। আপনি নতুন মূল্য আবিষ্কার বলতে যে আপনি যে পণ্যটা কিনছেন, একটা শেয়ার 10 টাকাতে কিনছেন, 10 টাকাতে শেয়ার কিনছেন, এই শেয়ারটা 10 টাকাতে কিনছেন, এই শেয়ারটা আপনার উদ্দেশ্য থাকবে কি, সেকেন্ডারি মার্কেটে যদি আপনি সেরকম বোকা লোক পান, তাহলে বুঝে সুঝে সেটা 12 টাকা বিক্রি করতে পারেন বা 15 টাকা বিক্রি করলেন, অথবা বোকা না, অথবা কোম্পানির শেয়ারের দামে বৃদ্ধি পেলো, তখন আপনি কি করবেন, 15 টাকাতে বিক্রি করলেন। এই উদ্দেশ্য আর কি। এই পয়েন্টটাই বৈশিষ্ট্যতে ব্যবহার করতে পারবেন, এই পয়েন্টটা উদ্দেশ্যতে ব্যবহার করতে পারবেন, এই পয়েন্টটা কার্যাবলীতে ব্যবহার করতে পারবেন। শুধু ঘুরিয়ে পেঁচে লিখতে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আছে আমাদের মাধ্যমিক আর্থিক বাজারগুলি প্রাথমিক আর্থিক বাজার থেকে আলাদা। তাহলে মাধ্যমিক বলতে এটা কিন্তু বিভিন্ন নামে থাকবে, কিন্তু দেখুন ওখানে পড়ছে সেকেন্ডারি, আপনি মনে করছেন সেকেন্ডারি পড়ছে, মাধ্যমিক আসলো কেন? মাধ্যমিকে থাকতে পারে। তাহলে মাধ্যমিক আর্থিক বাজারগুলি প্রাথমিক আর্থিক বাজার থেকে কেন আলাদা? তাহলে লেনদেনের প্রকারের ক্ষেত্রে সেকেন্ডারি আর্থিক বাজারগুলি প্রাথমিক আর্থিক বাজার থেকে পৃথক হয়। এখানে বলা আছে প্রাথমিক আর্থিক বাজার হলো যেখানে নতুন সিকিউরিটিজ, মানে একবারে নতুন সিকিউরিটি যেটা কোম্পানি থেকে ইস্যু করা হয়, স্টক, বন্ড এবং প্রাথমিক ইস্যু করা শেয়ার বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হয়। এটি প্রাথমিক বাজারের লেনদেনে ইস্যুকারী সংস্থা বা সংস্থার সিকিউরিটিজ বিক্রি থেকে আয় পায়, যা এটি তার ক্রিয়াকলাপ বা অন্যান্য ক্রিয়াকলাপের সাথে অর্থায়নে ব্যবহার করতে পারে। বিষয়টা হচ্ছে এরকম যে একটা প্রতিষ্ঠান, এবিসি নামে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান প্রথমে যে পণ্যটা বিক্রি করে সেই পণ্যটার নাম হচ্ছে প্রাথমিক বাজার। এই পণ্যটার নাম হচ্ছে কি, প্রাথমিক বাজার। এবিসি কোম্পানি যে পণ্যটা বিক্রি করবে সেটা হতে পারে শেয়ার, হতে পারে বন্ড, হতে পারে এরকম শেয়ার, বন্ড, ডিবেঞ্চার এরকম হতে পারে। তো এটা যখন জনসাধারণের কাছে বিক্রি করবে, জনসাধারণের কাছ থেকে একবার ফ্রেশ বা নতুন পণ্য বিক্রি করে এরা কি করছে, মূলধন সংগ্রহ করতে পারে, কিংবা এরা যে অর্থ সংগ্রহ করতে পারে। তাহলে অর্থ সংগ্রহ করে তারা এই অর্থটা ব্যবসায় বিভিন্ন দিকে বা বিভিন্ন কাজে বা বিভিন্ন প্রয়োজনে তারা লাগাবে। সে কথা এখানে বলা আছে যে ক্রিয়াকলাপে তারা ব্যবহার করতে পারে। প্রাথমিক বাজারের লেনদেনের উদাহরণগুলোর মধ্যে রয়েছে পাবলিক অফার, আইপিও মানে শেয়ার,
কর্পোরেট বন্ড অফার, মানে বন্ড যেটা ইস্যু করে। তাহলে এই ধরনের পণ্যগুলো আমাদের প্রাথমিক বাজারে আমরা ইস্যু করে থাকি, এবং প্রাথমিক বাজার ইস্যুটা হচ্ছে আমরা কোম্পানি সরাসরি এখানে মূলধন সংগ্রহ করে অথবা তার আর্থিক যে চাহিদা রয়েছে, অর্থ যেটা রয়েছে, সে অর্থটা সংগ্রহ করে জনসাধারণের কাছ থেকে। অন্যদিকে সেকেন্ডারি ফাইন্যান্সিয়াল মার্কেট হলো বিদ্যমান সিকিউরিটিজ, স্টক, বন্ড বিনিয়োগকারী কেনা এবং বিক্রি করা হয়। এর মধ্যে কোনো কোম্পানি কিন্তু অন্তর্ভুক্ত থাকে না। কি করলো, এবিসি কোম্পানির কাছ থেকে এই যে লোক ক্রয় করলো, এই লোকের এখন টাকা পয়সার অভাব বা টাকা পয়সার দরকার, সে কি করতেছে, এই শেয়ারটা এর কাছে বিক্রি করতেছে। তাহলে কোম্পানি কিন্তু ইনভলভ হলো না। কি ইনভলভ হলো, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ইনভলভ হলো। তাহলে এই যে বিক্রয় করলো, তাহলে এই ক্ষেত্রে ইস্যুকারী প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকে না। যখন সেকেন্ডারি মার্কেটে পণ্য ক্রয় বিক্রয় হয় তখন ইস্যুকারী প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকে না, তখন ব্যক্তি টু ব্যক্তি এখানে, মানে ক্রেতা এবং বিক্রেতা এখানে অন্তর্ভুক্ত থাকে। আচ্ছা, এই বাজারগুলি পরিপক্কতা পর্যন্ত ধরে রাখার পরিবর্তে, মানে এই বাজারে পরিপক্কতা পর্যন্ত ধরে রাখার পরিবর্তে বিনিয়োগকারীরা যে কোনো সময় সিকিউরিটিজ কেনা এবং বিক্রি করার অনুমতি দিয়ে তারল্য সরবরাহ করে। তাহলে এই বাজারে কি করছে, এরা যে ক্রয় করেছে, এরা যে শেয়ারের হয়তো বা বন্ড দেখা যাচ্ছে যে 3 ইয়ার্স মেয়াদি বন্ড ক্রয় করছে বা 5 ইয়ার মেয়াদি বন্ড ক্রয় করছে, এ যে কোনো মুহূর্তে যখন দেখা যাচ্ছে যে বন্ডের দাম বেশি হচ্ছে বা এই আমাদের আর্থিক প্রয়োজন, সে যে কোনো মুহূর্তে এটা বিক্রি করে দিতে পারে। অর্থাৎ প্রাইমারি বাজার একেবারে পরিপক্কতা পর্যন্ত যে আর্থিক পণ্যের মেয়াদ যেটা শেষ হওয়ার মেয়াদ, সেই মেয়াদ পর্যন্ত ধরে রাখে না, তার আগে সেটা কি করে সেল করে দেয়, আরেকজনের কাছে সেল করে দেয়। সেকেন্ডারি মার্কেটের লেনদেনগুলির উদাহরণগুলোর মধ্যে স্টক এক্সচেঞ্জ, স্টক কেনা বিক্রি, বন্ড এবং মার্কেটের ট্রেডিং বন্ড, অর্থাৎ মোট কথা স্টক এবং বন্ড বা ডিবেঞ্চার এগুলা। সুতরাং প্রাথমিক বাজারগুলি যখন নতুন সিকিউরিটিজগুলো প্রাথমিক ইস্যুতে ফোকাস করে, সেকেন্ডারি বাজারগুলি বিদ্যমান সিকিউরিটিজগুলি লেনদেনের উপর দৃষ্টি নিবন্ধন করে বা ফোকাস করে। তাহলে এখানে নতুন প্রাথমিক বাজারগুলি নতুন নতুন পণ্যের উপর ফোকাস করে, আর সেকেন্ডারি বাজারগুলো বাজারে বিদ্যমান যেসব পণ্য আছে সেই পণ্যগুলোর উপর ফোকাস করে। তাহলে আমাদের আলাদা কোন কোন ক্ষেত্রে আলাদা হচ্ছে, যে মাধ্যমিক বাজার এবং প্রাথমিক বাজার থেকে কিভাবে আলাদা, যে আমরা এটা যদি এক লাইনে লিখতে চাই বা 3 লাইনে যদি আপনি লেখেন, এতগুলো লেখা যদি আপনি এটা সংক্ষিপ্ত করে আনেন, তাহলে আপনি সহজে লিখতে পারবেন। সেকেন্ডারি প্রাইমারি বাজারে আর্থিক পণ্যগুলি সরাসরি ইস্যুকারী প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকে, আর সেকেন্ডারি বাজারে আর্থিক পণ্য ক্রয় বিক্রয়ের সময় সরাসরি ইস্যুকারী প্রতিষ্ঠান যুক্ত নাও থাকে না, শেষ। এটাই হলো মূল পার্থক্যটুকু এটাই। তারপরে এখানে প্রাইমারি বাজারে আমাদের পণ্যটি বেশি দামে বা কম দামে বা সম দামে ক্রয় বিক্রয় হতে পারে, মানে যে দামে কিনছে তার চেয়ে কম দামে, বেশি দামে অথবা সম পরিমাণে ক্রয় বিক্রয় হতে পারে। আর আমাদের এই প্রাথমিক বাজারে কোম্পানি যে মূল্যে শেয়ারটা ছাড়বে, যে অভিহিত মূল্যে বা ফেস ভ্যালুতে শেয়ারটা ছাড়বে, সেই মূল্যে আপনাকে কিনতে হবে। এভাবে আপনি এটা লিখতে পারেন এক লাইনে। মূল পার্থক্য হচ্ছে ইস্যুকারী প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত থাকে প্রাইমারি মার্কেটে, সেকেন্ডারি মার্কেটে থাকে না, এটা হচ্ছে মূল পার্থক্য। হোয়াট ইজ মানি মার্কেট অ্যান্ড ক্যাপিটাল মার্কেট? অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, অর্থ বাজার এবং পুঁজি বাজার। তো অর্থ বাজার বলতে স্বল্পমেয়াদী ধার এবং ঋণের বাজারকে বোঝায়, যেখানে 1 বছরের কম সময়ের জন্য এটা হয়ে থাকে। তাহলে অর্থ বাজার হচ্ছে আমাদের, মানি মার্কেটটা হচ্ছে স্বল্পমেয়াদী এবং সেটা 1 বছরের কম সময়ের জন্য, সেটা হচ্ছে কি অর্থ বাজার। আর পুঁজি বাজার বা মূলধন বাজার, এই পুঁজি বাজারকে অপর নামে ডাকতে পারি, মূলধন বাজার নামে ডাকতে পারি। তাহলে অর্থ বাজারে, এই বাজারে ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, জমার প্রশংসাপত্র বা জমার সার্টিফিকেট, পুনঃ ক্রয় চুক্তি অন্তর্ভুক্ত থাকে। অর্থ বাজারে প্রাথমিকে ব্যবসা, ব্যাংক এবং সরকার তাদের স্বল্পমেয়াদী চাহিদা মেটাতে ব্যবহার করে। মুদ্রা বাজারে সুদের হার সাধারণত, মুদ্রা বাজার বা অর্থ বাজার সুদের হার সাধারণত পুঁজি বাজারের তুলনায় কম থাকে, যা বিনিয়োগের স্বল্প ঝুঁকি প্রকৃতিতে প্রতিফলিত করে, মানে স্বল্প ঝুঁকিতে এটা আমাদের
দেখাই। অর্থাৎ অর্থ বাজারটা হচ্ছে আমাদের মূল যে ফোকাস পয়েন্ট আসবে, অর্থ বাজারটা হচ্ছে স্বল্পমেয়াদী বা মুদ্রা বাজার। অর্থ বাজার বা মুদ্রা বাজার, এখানে মুদ্রা বাজার, মুদ্রা বাজার বা অর্থ বাজার। আর একটা হচ্ছে পুঁজি বাজার বা মূলধন বাজার। তাহলে পুঁজি বাজার মূলধন বাজার এটা স্বাভাবিকভাবে আপনি বুঝতে পারতেছেন অনেক বড় রকম ব্যাপার। পুঁজি বা মূলধন অনেক বড় রকম ব্যাপার। তাহলে এখানে আমার পুঁজি বাজার যেহেতু বড় রকম ব্যাপার আর বড় রকম ব্যাপার সামনে, তাহলে এখানে আমাদের দীর্ঘমেয়াদী টার্মটা মানে মূল ফোকাসটা এখানে দীর্ঘমেয়াদীতে আসবে। যে পুঁজি বাজার বা মূলধন বাজারের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাজারকে বোঝায়, যা সাধারণত 1 বছরের বেশি। তাহলে অর্থ বাজার বা মুদ্রা বাজার হচ্ছে স্বল্পমেয়াদী, যা 1 বছরের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর পুঁজি বাজার বা মূলধন বাজার হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ বাজার, যেখানে সাধারণত 1 বছরের বেশি সময় থাকে। তো এই বাজারে লেনদেন করা উপকরণগুলির মধ্যে রয়েছে স্টক, বন্ড এবং অন্যান্য সিকিউরিটিজ। মূলধন বাজারে পুঁজিবাজার ব্যবসা এবং সরকার তাদের দীর্ঘমেয়াদী। তাহলে এখানে আমাদের কি কি রয়েছে? এখানে রয়েছে আমাদের বাণিজ্যিক বিল, ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, জমার সার্টিফিকেট, পণ্য ক্রয় চুক্তি। আর এখানে আমাদের কি থাকবে? স্টক, বন্ড, শেয়ার, এই ধরনের সিকিউরিটিজ, অন্যান্য সিকিউরিটিজ গুলো। পুঁজিবাজার ব্যবসা এবং সরকার তাদের দীর্ঘমেয়াদী প্রকল্পে অর্থায়নের মূলধন বাড়াতে ব্যবহৃত হয়। পুঁজিবাজারে বিনিয়োগের সাথে সম্পর্কিত ঝুঁকি মুদ্রা বাজার তুলনায় বেশি, তবে আয়ও বেশি হতে পারে। তাহলে এখানে যেহেতু পুঁজি বাজারটা হচ্ছে বিশাল বা ভাস্ট বা অনেক বড় পরিসরে, তাহলে এখানে আমাদের ঝুঁকির পরিমাণও বেশি, মূলধনের পরিমাণও বেশি, লাভের পরিমাণও বেশি। আর অর্থ বাজার বা মুদ্রা বাজারে সেখানে স্বল্পমেয়াদী যেহেতু, সেখানে আমাদের অল্প পরিমাণ পুঁজির সেখানে আমাদের মানে অল্প পরিমাণ অর্থের সেখানে আমাদের লেনদেন হয় এবং সেখানে ঝুঁকির পরিমাণ কম এবং লাভের পরিমাণও কম। তাহলে সংক্ষেপে মুদ্রা বাজার হলো স্বল্পমেয়াদী অর্থ প্রদান এবং কম ঝুঁকি এবং কম রিটার্ন সহ ধার দেওয়া একটি বাজার, যেখানে পুঁজি বাজার হলো উচ্চ ঝুঁকি এবং উচ্চ রিটার্ন এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের বাজার। এই দুটোর মধ্যে পার্থক্য, আপনি যদি এই সংজ্ঞাটা পড়েন, তাহলে এই অর্থ বাজার এবং পুঁজি বাজার এটা যদি পড়েন, তাহলে কিন্তু এটা সহজে এখন দুটোর মধ্যে পার্থক্য লিখতে পারবেন আপনি। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট। তো মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট অনেক ধরনের পার্থক্য আছে। এত ধরনের পার্থক্য আপনার লেখার দরকার নেই। অর্থ বাজার হচ্ছে যে অর্থ বাজারে আমরা সাধারণত স্বল্পমেয়াদী অর্থ ধার দেওয়া হয়, হ্যাঁ, সাধারণত 1 বছরের জন্য, তাকে অর্থ বাজার বলে। পুঁজি বাজার হচ্ছে যে বাজারে সাধারণত দীর্ঘমেয়াদী অর্থ ধার দেওয়া হয়, সাধারণত 1 বছরের বেশি, সেটা হচ্ছে পুঁজি বাজার। এটা হচ্ছে 1 বছরের কম পার্থক্য। দ্বিতীয় পার্থক্য, এটা 1 বছরের কম, এটা 1 বছরের বেশি। এখানে ঝুঁকি এখানে কম ভলিউমে কাজ করা হয়, মানে কম ভলিউমে অর্থ নিয়ে কাজ করা হয়, এখানে বেশি ভলিউমে অর্থের কাজ করা হয়। এখানে ঝুঁকি বেশি, এখানে ঝুঁকি কম। এভাবে আপনি পার্থক্যগুলো দেওয়ার চেষ্টা করবেন। এখানে অনেক বড় দেওয়া আছে, এভাবে লিখবেন না, আপনি ছোট করে লিখবেন আর কি। যে এখানে আমাদের মূলধন সংগ্রহের জন্য ব্যবহৃত হয়, এখানে আমাদের ঋণ সংগ্রহের জন্য, মানে ঋণ নেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করে থাকি অর্থ বাজারে। আপনি সংজ্ঞা থেকে পার্থক্যটা দেওয়ার চেষ্টা করবেন, সংক্ষেপে দেওয়ার চেষ্টা করবেন। What is difference between security and non-security market? তাহলে সিকিউরিটি এবং নন সিকিউরিটি মার্কেট, এটা কিন্তু আপনি নাম থেকে বুঝতে পারতেছেন যে আমাদের সিকিউরিটি নিরাপত্তা এবং অনিরাপত্তা বাজারের মধ্যে পার্থক্য। তাহলে সিকিউরিটি বাজার, নিরাপত্তা বাজারগুলি আর্থিক বাজারগুলিকে বোঝায়, যেখানে সিকিউরিটি, স্টক, বন্ড এবং অন্যান্য বিনিয়োগের উপর পণ্য ক্রয় বিক্রয় করা হয়। অন্যদিকে অনিরাপত্তা বা নিরাপত্তাহীন বাজার হলো এমন বাজার যেখানে পণ্য এবং পরিষেবা ক্রয় বিক্রয় করা হয়। তাহলে অনিরাপত্তা বাজারের উদাহরণগুলোর মধ্যে রয়েছে খুচরা বাজার, পণ্য বাজার, রিয়েল এস্টেট বাজার ইত্যাদি। তাহলে সিকিউরিটি বাজারগুলো হচ্ছে কোনগুলো? যেখানে আর্থিক পণ্য ক্রয় বিক্রয় হয়, বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড, বন্ড, শেয়ার, ট্রেজারি বিল, তারপরে ডিবেঞ্চার ইত্যাদি, এরকম ধরনের আর্থিক পণ্য ব্যবহার হয়। আর আর্থিক পণ্য ছাড়া আমরা মানে স্বাভাবিক যে বাজারগুলো আছে, আমি যে বাজারে যে পণ্য সেবা ক্রয় করে থাকি, সেটা হচ্ছে আমাদের কাছে অনিরাপত্তা বাজার। মানে সেখানে আমাদের সিকিউরিটি, কোনো আর্থিক সিকিউরিটি বিক্রয় হয় না, তাই না? সেখানে খুচরা পণ্য সেখানে ক্রয় বিক্রয় হয়ে থাকে। নিয়ন্ত্রণ, বিনিয়োগকারীদের প্রতারণামূলক কার্যকলাপ থেকে সুরক্ষিত রাখার জন্য নিরাপত্তা বাজারগুলি এর সরকারি সংস্থা যেমন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। অপরদিকে অনিরাপত্তা বাজারগুলি শিল্প নির্দিষ্ট প্রবিধান এবং আইন দ্বারা
আমাদের নিয়ন্ত্রিত হয়। তাহলে নিয়ন্ত্রিত হয় সরকার দ্বারা, আর এটা নিয়ন্ত্রিত হয় শিল্পের আইন দ্বারা বা কারখানা আইন দ্বারা বা বাজারের আইন দ্বারা। এরকম বিনিয়োগকারীদের অংশ, নিরাপত্তা বাজারে বিনিয়োগকারীদের সাধারণত অনিরাপত্তা বাজারের তুলনায় বেশি অভিজ্ঞ হয়। তাহলে আমাদের নিরাপত্তা বাজারে কারা বিনিয়োগ করে, অর্থাৎ মূলধন বাজার, স্টক, বন্ড, শেয়ার এলা কারা ক্রয় করে? এলা ক্রয় করে সাধারণত যারা জ্ঞানী মানুষ, যাদের ধনবান, যাদের বড় ভলিউমের টাকা, তারা এখানে ক্রয় করে থাকে। তাহলে আমাদের অনিরাপত্তা বাজারে কারা ক্রয় করে থাকে, যেখানে আলু, ধান, পেঁয়াজ যে ব্যবসা হচ্ছে, সেই ধরনের ব্যবসা অনিরাপত্তা ব্যবসা ব্যবসা আর কি, বাজারের ব্যবসা। সেই বাজারে কারা ব্যবসা করে, সেখানে কিন্তু মানে আপনার খুব জ্ঞানী হতে হয় না, তাই না? খুব জ্ঞানী হতে হয় না। তাহলে আমাদের এই দুইটা বাজারের মধ্যে আমাদের নিরাপত্তা বাজারের যে গ্রাহকগুলো, সেই গ্রাহকগুলো হচ্ছে বেশি সচেতন এবং অভিজ্ঞ। আচ্ছা, ঝুঁকি। নিরাপত্তা বাজারে বিনিয়োগ করা অনিরাপত্তা বাজারের চেয়ে বিনিয়োগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। তাহলে নিরাপত্তা বাজারে বিনিয়োগ করা, এই বাজারে যে বিনিয়োগ করি আমরা, সেটা অনিরাপত্তা বাজারের বিনিয়োগের চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। আমরা নিরাপত্তা বাজারের পণ্যটা হচ্ছে বেশি ঝুঁকিপূর্ণ, মানে আর্থিক বাজারে যে পণ্যটা, আর্থিক পণ্যটা যে সিকিউরিটি যদি আমরা ক্রয় করে থাকি, সেটা হচ্ছে আমাদের কাছে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে থাকে, সেখানে বেশি লাভও হতে পারে। পার্থক্য এখানে তারল্য আকার দেওয়া আছে। এর তারল্য, নিরাপত্তা বাজারগুলো সাধারণত অনিরাপত্তা বাজার তুলনায় বেশি তারল্য, বেশি তরল হয়। কারণ নিরাপত্তা বাজারে এখানে আমাদের তারল্যের পরিমাণটা বেশি ভলিউমের টাকার দরকার হয়, এবং সেখানে তারল্যর যে আমাদের ফ্রিকোয়েন্সিটা, তারল্যের ফ্রিকোয়েন্সিটা মানে রোলিংটা আমাদের এখানে বেশি হয়, নিরাপত্তা বাজারে বেশি হয়। আচ্ছা, এইভাবে আমরা মূলত নিরাপত্তা বাজারের যদি সংজ্ঞাটা যদি জানি, এই যেটা আমরা জানা থাকে, তাহলে আমরা সহজে পারবো যে নিরাপত্তা বাজার হলো আমরা কোনগুলো, যে স্টক, বন্ড, সিকিউরিটিজ এগুলা, আর অন্যদিকে আমাদের খুচরা পণ্য বাজার, রিয়েল এস্টেট, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কাছে অনিরাপত্তা বাজার। তাহলে এটা যদি আমরা জানি, তাহলে সেই পার্থক্যটা সহজে আমরা লিখতে পারবো। তারপরে আছে 23 নম্বর, ওপেন মার্কেট এবং নেগোশিয়েটেড মার্কেট। এগুলা কিন্তু আপনাদের টিকায় আসার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, এগুলো কিন্তু টিকায় আসে, এগুলা একটু খেয়াল করবেন। এগুলা ওপেন মার্কেট এবং নেগোশিয়েটেড মার্কেট। খোলা বাজার। খোলা বাজার কি মুক্ত বাজার? এখানে খোলা বাজার দেওয়া আছে, এখানে প্রশ্ন থাকতে পারে মুক্ত বাজার, এখানে থাকতে পারে মুক্ত বাজার, ঠিক আছে? এভাবে থাকতে পারে। তো মুক্ত বাজার বা খোলা বাজার, মুক্ত বাজার বলতে আমরা নাম দেখেই বুঝতে পারতেছি যে এটা, এই বাজারে সবাই অংশগ্রহণ করতে পারে, সবাই আসা যাওয়া, কেনাকাটা, দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারে, সে হচ্ছে মুক্ত বাজার, তাই না? তাহলে এখানে এই মুক্ত বাজারে যেহেতু অসংখ্য ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে, সেই ক্রেতা এবং বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দাম নির্ধারিত হয়। যে আপনি বাজারে কিনতে গেছেন, আপনি যদি স্বাভাবিকভাবে কোনো হাট বাজারে কোনো কিছু বাজার করতে চান, সেটা কিন্তু একটা মুক্ত বাজার, সেখানে অনেক ধরনের ক্রেতা রয়েছে, অনেক ধরনের বিক্রেতা রয়েছে। সেখানে আপনি যদি 1 কেজি আলু নিতে চান, তাহলে 1 কেজি আলু কিন্তু আমার দাম করে নিচ্ছেন, এক দোকানে 60 টাকা, আরেক দোকানে বলছে 58 টাকা, আরেক দোকানে বলছে 55 টাকা। তাহলে আপনার যেখানে সুবিধা এবং কোয়ালিটি দেখে আপনি কিন্তু জিনিস নেবেন। তাহলে আপনি যাচাই করে জিনিস নিচ্ছেন, তাহলে অনেকগুলো বিক্রেতা আছে, অনেকগুলো ক্রেতা আছে, দাম দর কষাকষির মাধ্যমে এখানে দাম নির্ধারিত হয়। তাহলে আপনি যখন বিক্রেতার সাথে দাম কষাকষি করবেন, তারপরে একটা নির্দিষ্ট একটা ফিক্সড দামে সেটা ক্রয় বিক্রয় হবে। তো সেটা হচ্ছে আমাদের কাছে মুক্ত বাজার। তাহলে মুক্ত বাজার হলো এমন একটি বাজার যেখানে চাহিদা এবং সরবরাহ বা যোগান শক্তি দ্বারা মূল্য নির্ধারিত হয়। চাহিদা ও যোগানের শক্তি বলতে কি বুঝি? চাহিদা ও যোগানের শক্তি হচ্ছে এখানে মূলত দর কষাকষি, দাম কষাকষি। যে যারা যোগান দিবে, যারা বিক্রেতা, তারা কি করবে? তারা দাম চাইবে, আর আমরা দাম বলবো কত টাকা। যে একজন বলবে 60 টাকা, একজন আমরা বলবো 50 টাকা। এই যে দাম কষাকষি, আমি যে বাজারে যাই, যে খোলা বাজারে যে এক্সপিরিয়েন্স আমাদের, সেই বাজারটা মূলত সেখানে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে একটি দ্রব্য মূল্য নির্ধারিত হয়। যেখানে বাজারকে অংশগ্রহণ করতে পারে, তার উপর কোনো বিধিনিষেধ নেই। এই বাজারে কে অংশগ্রহণ করতে পারবে, কে পারবে না, ওইরকম কোনো বিধিনিষেধ নেই। সকল ধরনের বিক্রেতা এখানে আসে, সকল ধরনের ক্রেতা এখানে আসে। আচ্ছা, উদাহরণ, বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাজার একটি উন্মুক্ত বাজারের উদাহরণ। এই বাজারে বাংলাদেশি টাকা এবং অন্যান্য মুদ্রার বিনিময় হার সরবরাহ হয় এবং চাহিদা শক্তি দ্বারা নির্ধারিত হয়। যে কেউ বৈদেশিক মুদ্রা কিনতে এবং বিক্রি করতে চাইলে এই বাজারে অংশগ্রহণ করতে পারে এবং মূল্য দ্বারা নির্ধারিত হয়, এবং এর মূল্য দ্বারা নির্ধারিত হয়। আর নেগোশিয়েটেড মার্কেট বা আলোচ্য বাজার, একটি আলোচ্য বাজার বা নেগোশিয়েটেড বাজার হলো
এমন একটি বাজার যেখানে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে মূল আলোচনা করা হয় এবং যেখানে বাজারে অংশগ্রহণ করার সীমাবদ্ধ থাকে। তাহলে আমরা এর নাম দেখে আমরা বুঝতে পারতেছি নেগোশিয়েটেড মার্কেট হলো আমরা নেগোশিয়েটেড করে কারোর সাথে কথা বলা বলি করে আমরা আলোচনা করে আমরা সে বাজারে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আলোচনা করে সে বাজারে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করার জন্য আমাদের সীমাবদ্ধতা থাকে। এর মানে হলো যে দাম শুধুমাত্র সরবরাহ এবং চাহিদা দ্বারা নির্ধারিত হয় না, তবে ইস্যুকারী আর্থিক অবস্থা, ঋণগ্রহীতার ঋণযোগ্যতা এবং সিকিউরিটিজের পরিপক্কতার মতো কারণগুলি দ্বারা নির্ধারিত হয়। তার মানে হলো এখানে আমাদের চাহিদা এবং যোগান দ্বারা যেমন মুক্ত বাজারে আমাদের দাম নির্ধারিত হয়েছিল, এরকম দাম নির্ধারিত হয় না চাহিদা যোগান দ্বারা। এখানে ইস্যুকারীর আর্থিক অবস্থা, ঋণগ্রহীতার ঋণযোগ্যতা এবং সিকিউরিটিজের পরিপক্কতার কারণগুলি দ্বারা নির্ধারিত হয়। উদাহরণস্বরূপ বলা আছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আলোচ্য বাজারের কি বলা আছে, বাংলাদেশ ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আলোচনা করা বাজারের মধ্যে মানে আলোচ্য বাজারের মধ্যে রয়েছে মানি মার্কেট এবং বন্ড মার্কেট। মুদ্রা বাজারে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান একে অপরের কাছ থেকে অল্প সময়ের জন্য সাধারণত রাতারাতি টাকা ধার করতে পারে। মুদ্রা বাজারে সুদের হার ঋণদাতা এবং ঋণগ্রহীতার মধ্যে আলোচনা করা হয়, যেমন ঋণগ্রহীতার ঋণযোগ্যতা এবং বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে। বন্ড মার্কেটে ব্যাংক এবং অন্যান্য বিনিয়োগকারীরা সরকারি বা কর্পোরেট বন্ড ক্রয় বিক্রয় করে, যার মেয়াদ মানি মার্কেট ইনস্ট্রুমেন্টের চেয়ে বেশি। বন্ডের দাম, ইস্যুকৃত ঋণযোগ্যতা এবং বাজারে বিদ্যমান সুদের, এখানে অনেক কিছু কাহিনী বলা আছে, কাহিনীগুলো আমাদের লেখার দরকার নেই বা লিখবো না আমরা। শুধু আলোচ্য বাজার বা নেগোশিয়েটেড বাজারের যে সংজ্ঞাটা, এই সংজ্ঞাটা আমরা একটু মাথায় রাখবো এবং এখানে আমাদের কি কি কারণে আমাদের দ্রব্যমূল্য নির্ধারণ হয় সেই দ্রব্যমূল্য এই কারণটা আমরা মনে রাখার চেষ্টা করব। উদাহরণ দেওয়ার দরকার নেই, আমরা এই জিনিসটা একটু বড় করে লেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমরা এগুলো কিন্তু আমাদের টিকায় আসার সম্ভাবনা আছে, আমি বারবার বলছি এরা কিন্তু ইয়াকে আসবে না, টিকায় আসার সম্ভাবনা আছে এগুলো। তারপরে আবার আছে প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। তো প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট আবার চলে আসছে, তো এটার উপর আলোচনা করছি না, কারণ এটার উপর আমাদের আলোচনা করা হয়েছে। প্রাইমারি মার্কেট প্রাথমিক বাজার এবং হচ্ছে আমাদের সেকেন্ডারি মার্কেট মাধ্যমিক বাজার। তাহলে প্রাইমারি মার্কেট হচ্ছে কোনটা, যেটা সরাসরি আমরা ইস্যুকারী প্রতিষ্ঠানের কাছ থেকে যে আর্থিক পণ্যগুলো আমরা ক্রয় করে থাকি, সেটা হচ্ছে আমাদের কাছে কি প্রাইমারি বাজার, তাই না? যেমন আইপিও শেয়ার, বন্ড কোনো কোম্পানির কাছ থেকে সরাসরি আমরা ক্রয় করে থাকি সেটা। আর সেকেন্ডারি মার্কেট হচ্ছে যে কেউ ক্রয় করেছে, সে তার কাছ থেকে আমরা জিনিসটা আবার নতুন করে ক্রয় করে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কাছে সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, তারপরে আছে স্পট, ফরওয়ার্ড এবং কি অপশন মার্কেট। তাহলে ফরওয়ার্ড মার্কেট, অপশন মার্কেট এবং স্পট মার্কেট এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের টিকায় আসে এবং আপনাদের সেকেন্ড পার্টে এগুলোর উপর হিউজ আলোচনা আছে। হ্যাঁ, ডেরিভেটিভস নামে একটা অধ্যায় আছে, যে ডেরিভেটিভ সে অধ্যায়ে এগুলো আলোচনা করা আছে। তো স্পট মার্কেটটা কি? স্পট মার্কেট আমি যেটা বলি, স্পটে কোনো কিছু হওয়া তার মানে কি সঙ্গে সঙ্গে হওয়া, তাই না? স্পটে কোনো কিছু কিনে বেচা করা তার মানে কি স্পটে জিনিসটা কিনে নিয়েছে, তার মানে কি সঙ্গে সঙ্গে কিনে নিয়েছে। সঙ্গে সঙ্গে কিভাবে কিনে নেই, মানে সঙ্গে সঙ্গে যে নগদ টাকাতে যেটা কিনে নেওয়া হয় সেটাকে বলে আমরা স্পটে কেনাকাটা। মানে আমরা যখন বাজারে বা দোকানে সঙ্গে সঙ্গে নগদ টাকা দিয়ে আমরা সঙ্গে সঙ্গে যেটা ক্রয় বিক্রয় করে থাকি, সেটা হচ্ছে আমাদের কাছে স্পট মার্কেট। নগদ টাকায় যেটা লেনদেন হচ্ছে সাথে সাথে, সেটা হচ্ছে স্পট মার্কেট। এখানে কোনো বাকি বকেয়ার কাহিনী থাকে না। তাহলে এখানে বলা আছে যে স্পট মার্কেট হলো এমন একটি আর্থিক বাজার যেখানে উপকরণগুলি অবিলম্বে বিতরণ করার জন্য কেনা বা বিক্রি করা হয়। অন্য কথায় স্পট মার্কেট লেনদেন ঘটনাস্থলে নিষ্পত্তি হয়। এখানে যে স্থানে এই মার্কেটটা, সেই স্থানে এখানে ক্রয় বিক্রয় নিষ্পত্তি হয়। এখানে কোনো বাকি বকেয়া বা পরে দিব বা পরের ডেটে আমাদের ডেলিভারি হবে এরকম কোনো কিছু থাকে না। বাংলাদেশের প্রেক্ষাপটে স্পট মার্কেট মূলত মুদ্রা বিনিময়ের জন্য ব্যবহৃত হয়, যেখানে ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান একে অপরের সাথে তাদের ক্লায়েন্টের মুদ্রা ক্রয় এবং বিক্রয় করে থাকে। তাহলে আমরা যেখানে বিদেশি মুদ্রা ক্রয় বিক্রয় করে থাকি,
তাহলে সেটাই হচ্ছে আমাদের কাছে এখানে বলা আছে যে সেটা হচ্ছে স্পট মার্কেট। একজন বাংলাদেশি, উদাহরণস্বরূপ বলা আছে একজন বাংলাদেশি আমদানিকারক যাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পণ্যের জন্য অর্থ প্রদান করতে হবে, সে স্পট মার্কেটে মার্কিন ডলারের জন্য বাংলাদেশি টাকা বিনিময় করতে পারে। তাহলে স্পট মার্কেট বলতে বোঝায় যে আমাদের স্পটে যদি আমাদের পণ্য যে কেনা বেচা হয় সেটা হচ্ছে স্পট মার্কেট। আচ্ছা, এখন আছে আমাদের ফরওয়ার্ড মার্কেট। এই ফরওয়ার্ড মার্কেট এবং অপশন মার্কেট এগুলো আসে বেশি। ফরওয়ার্ড মার্কেট, ফিউচার মার্কেট এগুলো হচ্ছে আমাদের আসে। তো ফরওয়ার্ড মার্কেটটা বিষয়টা কি, যে ফরওয়ার্ড মানে আমরা তো জানি যে অগ্রসর বা আগে বা অগ্রভাগ এরকম, তাই না? ইংরেজি ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ড শব্দের অর্থ আমরা কি জানি, আগে বা অগ্রসর বা অগ্রভাগ এরকম, তাই না? তাহলে আমরা এই ফরওয়ার্ড মার্কেট বলতে কি কি বুঝি, যে আগের যে মার্কেট, আগের মার্কেট কিরকম ভাবে হবে একটু খেয়াল করুন। যে আচ্ছা, বিষয়টা আগে পড়ি দেখেন। এখানে বলা আছে যে ফরওয়ার্ড মার্কেট হলো এমন একটি বাজার যেখানে ভবিষ্যৎ তারিখে ডেলিভারির জন্য আর্থিক উপকরণ কিনা এবং বিক্রি করা হয়। তাহলে বিষয়টা কি হলো ফরওয়ার্ড মার্কেট, যে আমরা ভবিষ্যতে কেনাকাটা করব, এই জন্য আমরা পণ্য ক্রয় বিক্রয় করার জন্য ক্রয় বিক্রয় করাকে আমরা ফরওয়ার্ড মার্কেট বলি। আপনি কি করছেন, আপনার এলাকায় কি পণ্য হয়, কৃষিজাত পণ্য, পাট হতে পারে, ধান হতে পারে, আলু হতে পারে, তামাক হতে পারে, বিভিন্ন রকম ইয়া হতে পারে। আপনার এলাকায় যে পণ্য হয়েছে, যদি আমি 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 যদি মনে করি আলুর কথা চিন্তা করি, আমার এলাকায় আলু খুব উৎপন্ন হয়। তো আলু যদি উৎপন্ন করি, তাহলে আলু অনেক সময় দেখা যাচ্ছে জমিতে, মানে আলু তোলার আগে কি করে লোকজন আসে, তারা কি করে, ব্যাপারী আসে, এসে জমি পর্যন্ত কিনে নেয়, জমি পর্যন্ত, জমিতে যেগুলো আছে সব কিনে নেয়, মানে আলু কত হবে না হবে তা জানে না, তার আগে ব্যাপারী সেটা কিনে নেয় এবং সেটা জমির মালিক সেটা কি করে, এই আলুগুলো বিক্রি করে দেয় আলু তোলার আগে। তাহলে মাটির নিচে আছে আলু কত আছে, কত মন হবে, এটা কিন্তু আমরা সঠিক অনুমান না। তা আমরা এখন মনে করছি যে 100 মন হতে পারে। এখন মনে করছে যে 90 মনের দাম ধরে দিয়ে দিল, মনে করছে 100 মন হতে পারে, তাহলে 10 মন হয়তো কম হতে পারে বা নাও হতে পারে। 10 মন ধরে মালিক বিক্রি করে দিছে, ভবিষ্যতে যে যখন আলু উঠবে তখন এটা কিনে নিবে। তো এই যে তোলার আগে, মানে এটা উৎপাদন হওয়ার আগে, মানে আলু মাটি থেকে তোলার আগেই আমরা কি করলাম, একজনের সাথে চুক্তি করে বিক্রি করে দিলাম। এটা হচ্ছে আমাদের কাছে কি ফরওয়ার্ড মার্কেট। মানে ভবিষ্যতে যে পণ্যটা তৈরি হবে, যে পণ্যটা হবে, সে পণ্যটা আগাম বিক্রি করে দেওয়াকে ফরওয়ার্ড মার্কেট বলে। আচ্ছা, তো এটা কিরকম হয়, কি কি ধরনের মার্কেট, এগুলা দেখবো আমরা আস্তে ধীরে। অন্য কথায় ফরওয়ার্ড মার্কেটের লেনদেনের পূর্ব নির্ধারিত ভবিষ্যৎ তারিখে নিষ্পত্তি হয়। তাহলে আমরা আগে যে নির্ধারণ করলাম, এখন নির্ধারণ করলাম ঠিক, আমরা এটা ক্রয় বিক্রয় করবো কত তারিখে, আগামী মাসের 15 তারিখে এটা ক্রয় বিক্রয় হবে। তাহলে আজকে আমরা 17 তারিখ, এই যে আজকে মাসের 17 তারিখ, এই 17 তারিখে আমরা চুক্তি করলাম যেটা আগামী মাসের কয়টা বাজে, 9:12, ওই সাবজেক্টের সময় তো শেষ। আচ্ছা, তো তাহলে আমরা মনে করলাম যে এটা আগামী মাসে 15 তারিখে বিক্রি হবে। এই যে চুক্তিটা করলাম, সে চুক্তি অনুযায়ী আমরা 15 তারিখে সেটা ক্রয় বিক্রয় হবে, নিষ্পত্তি হবে। বাংলাদেশের ফরওয়ার্ড মার্কেট মূলত হেজিং এর জন্য ব্যবহৃত হয়। হেজিং এর জন্য ব্যবহৃত, হেজিংটা কি, আমরা ঝুঁকি কমানো আমাদের যে বিভিন্ন রকম ঝুঁকি থাকে, সেই ঝুঁকিগুলো কমানোর জন্য এটা ব্যবহৃত হয় ফরওয়ার্ড মার্কেটটা, যেখানে আমদানিকারক এবং রপ্তানিকারক ভবিষ্যতের লেনদেনের জন্য একটি নির্দিষ্ট বিনিময়ের হার লক করতে পারে। মানে সেটা একবার চাবি মারতে পারে, তালা চাবি মারতে পারে, এই হার কোনো প্রকার পরিবর্তন হবে না। আমদানিকারক এবং রপ্তানিকারক মনে করলো যে আমি 90 মন আলুর দাম ধরো 90,000 টাকা দেবো, এর বেশি আমি দিতে পারবো না, তাহলে 1,000 টাকা মন। তাহলে এই যে 1,000 টাকা মন, যদি সে সময় আলুর দাম যদি 1200 টাকা মন যায়, তাহলে 1,000 টাকা মনই পাবে। যদি 900 টাকা মন যায়, তাহলে 1,000 টাকা মনই পাবে। তার মানে এটাকে, এই যে দামে যেটা আমরা চুক্তি করলাম, সেই দামটা আমাদের লক হয়ে থাকে। উদাহরণস্বরূপ, গার্মেন্টস রপ্তানিকারক মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক শিল্পে বিক্রয়ের জন্য একটি নির্দিষ্ট বিনিময় হারে লক করতে পারে, মানে লক করে ফরওয়ার্ড মার্কেটে করতে পারে, যেখানে যা এখন থেকে 6 মাস হবে। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি বাংলাদেশের কোনো গার্মেন্টস কোম্পানির সাথে চুক্তি করলো যে ভাই আমাকে 5,000 পিস আমাকে ছোট বাচ্চাদের গেঞ্জি দিতে হবে, প্রতিটি গেঞ্জির পিস পড়বে হচ্ছে
প্রতিটি গেঞ্জির পিস পড়বে হচ্ছে ধরুন $2 করে, হ্যাঁ, $2 করে আমরা দেব। তা আমরা কি রাজি হয়ে গেছি, $2 বা $3 বা $5, প্রতিটা গেঞ্জির দাম $5 করে রাজি হয়ে গেছি। তাহলে এই যে $5 করে রাজি হয়ে গেলাম, এটা ঠিক কি 6 মাস, এই যে তার সাথে চুক্তি করলাম, চুক্তিটা থাকবে, চুক্তির মেয়াদ থাকবে কত, 6 মাস। এর একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, 6 মাস, 3 মাস, 2 মাস, এরকম 1 মাস। এই 6 মাস পর্যন্ত আমাদের যে দাম যাবে সেই দামটা আমাদের $5 করে আমরা দিব। এরকম ভাবে এই একটা দাম ফিক্সড রেটে আমরা সেখানে আমরা লক করে রাখি যে এর বেশি হবে না, কম হবে না। তাহলে ফরওয়ার্ড মার্কেট আমরা বুঝলাম যে এটা কোনো পণ্য, আমাদের কোনো পণ্য ভবিষ্যতে বিক্রি করাকে আমরা ফরওয়ার্ড মার্কেট বলি। তাহলে অপশন মার্কেট কি? অপশন মার্কেট, অপশন বলতে কি বুঝি? কথায় কথায় মানুষ বলে না, কোনো কিছু প্রশ্ন ধরলে মানুষ বলে যে অপশন দেন, অপশন দেন, তার মানে কি বিকল্প দেন, বিকল্প। তাহলে অপশন মানে কি, আপনার চয়েস করার ইয়া থাকে, যে আপনার মাল্টিপল চয়েসে যে টিক থাকে চারটার মধ্যে অপশন দেওয়া থাকে, 4টা অপশন, তাহলে কোনটা আপনি দিবেন, এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এরকম আমাদের অপশন মার্কেট, আমাদের বিভিন্ন রকম এখানে অপশন থাকতে পারে। কিরকম অপশন একটু দেখি। একটি অপশন মার্কেট হলো এমন একটি বাজার যেখানে ব্যবসায়ী এবং বিনিয়োগকারীরা বিকল্প চুক্তিতে কিনতে এবং বিক্রি করতে পারে। একটি বিকল্প চুক্তি বা অপশন মার্কেট, অপশন কন্ট্রাক্ট ক্রেতাকে এক নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত মূল্যে একটি অন্তর্নিহিত সম্পদ কেনা বা বিক্রি করার অধিকার দেয়, কিন্তু বাধ্যবাধকতা নয়। তাহলে কাকে এটা দেয়? তাহলে বিকল্প চুক্তি ক্রেতাকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত চুক্তি অন্তর্নিহিত সম্পদ কেনা বা বিক্রি করার অধিকার দিয়ে থাকে, যেটা বাধ্যবাধকতা নয়। মানে আচ্ছা আসতেছি, বাংলাদেশে অপশন মার্কেট তুলনামূলক অনুন্নত এবং অপশন ট্রেডিং স্পট বা ফরওয়ার্ড ট্রেডিং এর মতো জনপ্রিয় নয়। যাই হোক, কিছু ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের ক্লায়েন্টের জন্য বিকল্প ট্রেডিং অফার করে। উদাহরণস্বরূপ, একজন বাংলাদেশি বিনিয়োগকারী ঢাকা স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত একটি স্টকের কল অপশন কিনতে পারেন, যা তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ব নির্ধারিত মূল্যে স্টক কেনার অধিকার দেয়। মানে বিষয়টা হচ্ছে কিরকম, যে অপশন মার্কেটটা হচ্ছে এরকম যে আমরা বিক্রি করব একটি, ওই যে এই আলুর যে উদাহরণ দিলাম, আমরা 90 মণ আলু বিক্রি করব। এখন এখানে যে কিনতেছে ক্রেতা, তাকে আমরা অপশন দেই যে আপনি এই নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলা কিনতে পারেন, অথবা আলুটা কি করতে পারেন, আপনার যদি ইয়া না হয় তাহলে আপনি আরেকজনের কাছে বিক্রি করতে পারেন, আপনি কি হচ্ছে আরেকজনের কাছে বিক্রি করতে পারেন, এই অপশন দেই। তাহলে আপনি যে আর্থিক পণ্যটা বিক্রি করতেছেন সেই পণ্যটা আপনি কিনতে পারেন, অথবা আপনি আরেকজনের কাছে সেই পণ্যটা বিক্রি করে দিতে পারেন, সেই চুক্তিটা বিক্রি করে দিতে পারেন, কিন্তু এটা বাধ্যবাধকতা না। তাহলে এই যে এই জিনিসটা আপনাকে অপশন দেয়, কে দেয়? ক্রেতাকে অপশন দেয়, মানে যে কিনবে, বিক্রেতা ক্রেতাকে অপশন দেয়। তাহলে ক্রেতার ইচ্ছার উপর নির্ভর করতেছে যে এটা আমি কিনবো না এটা আমি আরেকজনের কাছে বিক্রি করে দেবো। এটা হচ্ছে আমাদের কাছে অপশন মার্কেট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের সেকেন্ড সাবজেক্ট তো, এরপর সেকেন্ড সাবজেক্ট কি ছিল ভাই? জিএফআই দেখছি আজকে, এমএফএস, তাহলে ওএম ছিল না? আচ্ছা, ওএম সহজ আছে, ওএম আমরা আগামী দিন দেখবো, যেহেতু সময় নেই, স্বল্প সময়ের মধ্যে ওএম দেখা যাবে না, এটাই আলোচনা করি, না কি কোন? হ্যাঁ, ওএম ছোট আছে, ওটা অল্প ক্লাস দিলেও হবে আর কি, আমরা আগামী দিন দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এই পড়াগুলো কিন্তু মজার পড়া, বুঝছেন, এগুলা কিন্তু অনেক মজার পড়া, আমাদের কি আছে, অনেক মজার পড়া এগুলা। তো তারপরে আমরা দেখব, জি, ওয়ালাইকুম সালাম, জি আছে, ভালো আছি আমি। জি জি দিব, এখনো কমপ্লিট হয়নি, আমি পাঠিয়ে দেবো আর কি। আহ, না তা তো পাবে না, এর সাথে পাবে, এর সাথে পাবেন।
আচ্ছা আচ্ছা। না, মূল মূল যে তিনটা অধ্যায় দিচ্ছি সেই তিনটা অধ্যায় মূল, আমি তারপরে এগুলা এই সপ্তাহে পেয়ে যাবেন সবগুলো আর কি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এখানে বলা আছে অর্থ এবং ঋণের মধ্যে পার্থক্য। তাহলে অর্থ এবং ঋণের মধ্যে পার্থক্য কি, এগুলো হচ্ছে আমাদের কাছে ক্রিটিক্যাল বিষয়, মানে অর্থ এবং ঋণের মধ্যে পার্থক্য এগুলো আমাদের জানা দরকার ব্যাংকার হিসেবে। তো অর্থটা কি? অর্থটা যেটা আমরা লেনদেনের বিনিময় মাধ্যম হিসেবে ব্যবহার হয়, তাই না? বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হয়। আর ঋণটা হচ্ছে কি, যে কোনো কিছু ধার দেওয়া, কাউকে ধার দেওয়া, বা কোনো কিছু জামানতের এগেনস্টে কাউকে কোনো কিছু দেওয়া, সেটা হচ্ছে আমাদের কাছে ঋণ। তো আমরা এটা হচ্ছে প্রাথমিকভাবে আমরা ইয়ে করতে পারি। এখন সংজ্ঞামূলকভাবে এখানে বলা আছে, সংজ্ঞাটাই হচ্ছে আমাদের মেইন। সংজ্ঞাটা যদি আমরা জানি তাহলে সহজে এটা করতে পারবো। অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যমকে বোঝায় যা পণ্য এবং পরিষেবার জন্য অর্থ প্রদান হিসেবে ব্যাপকভাবে গৃহীত হয়। এটি মুদ্রা, কাগজের মুদ্রা এবং ডিজিটাল মুদ্রা আকারে হতে পারে। অন্যদিকে ক্রেডিট অর্থ বা পণ্য ধার করার ক্ষমতাকে বোঝায়। অন্যদিকে ক্রেডিট, ক্রেডিট বলতে ঋণ, তাই না? ঋণ অর্থ এবং পণ্য ধার করার ক্ষমতাকে বোঝায়, যা পরবর্তী তারিখে ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে, প্রায়শই সুদের সাথে, মানে সুদের সাথে যেটা পরবর্তীতে আমরা ফেরত দিই। তাহলে আমরা অর্থটা হচ্ছে বিনিময়ের মাধ্যম, যেটা পণ্য সেবা পরিষেবা ক্রয়ের কাজে আমরা ব্যাপকভাবে গৃহীত হয়। আর ক্রেডিট হচ্ছে অর্থ এবং পণ্য ধার করার ক্ষমতাকে বোঝায়, যা পরবর্তী তারিখে অতিরিক্ত সহ বা অতিরিক্ত সুদ সহ আমরা কি করি, ফেরত দেওয়ার প্রতিশ্রুতিতে নিয়ে থাকি। আচ্ছা, অর্থ হলো একটি বাস্তব সম্পদ যা শারীরিক বা ভৌতভাবে ধরে রাখা যায়, পণ্য পরিষেবা বিনিময় করা যায়। অন্যদিকে ক্রেডিট অস্পষ্ট এবং অর্থ প্রদানের প্রতিশ্রুতি উপস্থাপন করে। সৃজন, অর্থ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা তৈরি করা হয়, মানে তৈরি বা সৃজনশীলতা। অর্থ হচ্ছে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা তৈরি করা হয়। ঋণ তৈরি করা হয় কি বাণিজ্যিক ব্যাংকগুলো দ্বারা ঋণ তৈরি করা হয়, বাণিজ্যিক ব্যাংক এবং সরকারি ব্যাংকও এখানে লিখতে পারেন। সরবরাহ, অর্থের সরবরাহ সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক দ্বারা নির্ধারিত হয়। ঋণের যোগান নির্ধারিত হয় ব্যাংককে ঋণ দেওয়ার ইচ্ছা এবং ঋণের চাহিদার উপর। তাহলে ঝুঁকি, টাকা রাখা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ, মানে অর্থ রাখা কম ঝুঁকিপূর্ণ, কারণ এতে খেলাপি হওয়ার সম্ভাবনা জড়িত নয়। মানে অর্থটা আমাদের কাছে ঝুঁকিপূর্ণ, খুব বেশি ঝুঁকিপূর্ণ না টাকা রাখা, কিন্তু ক্রেডিট যদি বাড়াতে চাই তাহলে আমাদের কাছে এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আচ্ছা, এই বিষয়গুলো আপনাদের থেকেও যদি কোনো কিছু বানিয়ে লেখার মতো থাকে তাহলে সে আপনি বানিয়ে লিখতে পারবেন। অর্থ ও আর্থিক উপকরণের মধ্যে পার্থক্য। আর্থিক উপকরণ বলতে কি বুঝি, যেটা যেটা অর্থ মার্কেটে যেটা ক্রয় বিক্রয় হয়, যেমন হচ্ছে কি শেয়ার, যেমন শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলা। তাহলে অর্থ হচ্ছে কি টাকা, কাগজে টাকা যেটা, সেটা। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্য এখানে আলোচনা করা আছে, অত বেশি ইয়ে না, দেখে নেবেন, দেখতে পারবেন। এই যে ডিসকাস দ্য ফাংশন অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেমের কার্যাবলী আমাদের আলোচনা করতে হচ্ছে। ফাইন্যান্সিয়াল সিস্টেমের আর্থিক ব্যবস্থা দ্বারা সম্পাদিত কার্যাবলী আলোচনা করেন, মানে আর্থিক ব্যবস্থা। ফাইন্যান্সিয়াল সিস্টেম বলতে কি বুঝি, মনিটারি সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম। হুম তো ফাইন্যান্সিয়াল সিস্টেম হচ্ছে একেবারে একটা দেশের, ধরুন বাংলাদেশের একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে যে সিস্টেমটা অর্থ যে আমাদের প্রচলন হয়ে থাকে, যে একটা সিস্টেমের মধ্যে হয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের কাছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। আর মুদ্রাটা হচ্ছে, মানে মনিটারি সিস্টেমটা হচ্ছে যে অর্থ আমরা কিভাবে এটা প্রচলন হবে, এবং সেটা বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক সেই নীতি নির্ধারণ হয়, যে কত ইস্যু হবে, কত মানে কিভাবে চলাবো, সুদের হার কত নির্ধারণ হবে, এই জিনিসগুলো আমরা মনিটারি সিস্টেমের মধ্যে দেখতে পাই। আচ্ছা, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেম মানে আর্থিক ব্যবস্থা মানে কি, এটা ভাস্ট, অনেক বড় ব্যাপার। তাহলে এখানে আমাদের আছে ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে সঞ্চয়, সংগ্রহ, মূলধন বরাদ্দ, মানে সঞ্চয় করা, মূলধন সংগ্রহ, অর্থ প্রদান সুবিধা, ঝুঁকি ব্যবস্থাপনা, তারল্য প্রদান। আপনারা আগের যে পয়েন্টটা ব্যবহার করছেন ওই পয়েন্টগুলো এখানে ব্যবহার করে জাস্ট উল্টে লিখতে, মানে একটু
এই প্রশ্নের আলোকে ঘুরিয়ে লিখতে হবে। অর্থনীতি প্রবৃদ্ধির প্রচার, উদ্যোক্তাকারী সহায়তাকারী উদ্যোক্তা, আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা, কর্মসংস্থানের সুযোগ প্রদান। এখানে অনেকগুলো দেওয়া আছে, আমরা 5টি দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানে আমাদের আর্থিক ব্যবস্থার প্রথম কথা হচ্ছে সঞ্চয় সংগ্রহ। আর্থিক ব্যবস্থার সঞ্চয়কারীদের বিভিন্ন সঞ্চয় যেমন আমানত, বন্ড, মিউচুয়াল ফান্ড প্রদান করবে এবং এই সঞ্চয়গুলি থেকে বিনিয়োগের অর্থায়ন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উদ্দীপিত করতে পারে। তাহলে আর্থিক বাজারে আমরা কি করি, আর্থিক সিস্টেমে আমাদের যে বিভিন্ন রকম জনগণের কাছ থেকে কি করে ডিপোজিট ব্যাংক গ্রহণ করে থাকে, আবার কি করে পারে কোনো কোম্পানি বন্ড বিক্রি করে টাকা সংগ্রহ করতে পারে, মিউচুয়াল ফান্ড আমরা মিউচুয়াল ফান্ডে টাকা বা মিউচুয়াল ফান্ড আমরা বিক্রি করে আমরা টাকা গ্রহণ করতে পারি। তাহলে এই জিনিসগুলো কিন্তু এখানে আর্থিক বাজারে হয়ে থাকে। মূলধন বরাদ্দ করতে পারে। মূলধন বরাদ্দ বলতে যে আমরা আর্থিক বাজার থেকে টাকা সংগ্রহ করে আমরা বিভিন্ন খাতে আমরা সেই টাকাগুলো জমা রাখতে পারি। তাহলে এখানে আমাদের আর্থিক বাজারের সম্ভাবিত কার্যাবলী মানে আর্থিক বাজার কি কি ধরনের কাজ করে থাকে সেই কাজগুলো এখানে কিন্তু আমরা আলোচনা করছি। তারপর অর্থ প্রদানের সুবিধা, মানে আপনি প্রশ্ন অনুযায়ী আপনাকে ঘুরে পেঁচে এখানে লিখতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। যে আপনি প্রশ্ন কি চাইছে সেইভাবে আপনাকে এটা ঘুরাইতে হবে। তারল্য প্রদান বা তারল্য, এখানে আর্থিক বাজারে বিনিয়োগকারীদের সহজে দ্রুত কিছু এই পয়েন্টগুলো আমাদের কমন পয়েন্ট, তাই না? এই যে 5টা পয়েন্ট হচ্ছে আমাদের কাছে কমন একেবারে। তাহলে অর্থ প্রদান সুবিধা, অর্থ প্রদান একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম অর্থ প্রদান করতে পারে। ঝুঁকি ব্যবস্থাপনা, এখানে সুদের হারের ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি, বৈদেশিক মুদ্রাগত ঝুঁকি পরিচালনা করার জন্য বিভিন্ন আর্থিক উপকরণ সরবরাহ এবং সরঞ্জাম সরবরাহ করে তারল্য প্রদান। অর্থাৎ এই 5টা পয়েন্টগুলো একটু লেখার চেষ্টা করুন, যদি এই পয়েন্টটা অত বেশি আলোচনা অত বেশি না, গুরুত্বপূর্ণ না। আচ্ছা, এটা আধুনিক অর্থনীতিতে একটি আর্থিক ব্যবস্থার কার্যাবলী বর্ণনা করুন। মানে ওখানে কি কার্যাবলী, এখানে যেটা বললাম এই জিনিসটা কার্যাবলীতে আপনি লিখতে পারবেন। এখানে যেটা লিখলাম এই জিনিসটা এই পয়েন্টগুলো এখানে আপনি ইউজ করতে পারেন, ওই পয়েন্টটা এখানে ইউজ করতে পারেন। সঞ্চয়, মূলধন বরাদ্দ, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থ প্রদান, তাই না, নতুন মূল্য বা মূল্য আবিষ্কার, মধ্যস্থতা, অর্থনৈতিক পদ্ধতি, এই জিনিসগুলো কিন্তু ওখানেও আছে। এখানে আপনি ঠিক একই রকম ভাবে আপনি লিখতে পারেন যে আর্থিক ব্যবস্থার কার্যাবলীগুলো কি কি হতে পারে। আচ্ছা, আজকে সেকেন্ড পার্টের ক্লাস শুরু হবে 30-এ, আমি এটা শেষ করে দেবো এখন। তারপরে বলা আছে ব্যাখ্যা করো কোন উপায়ে একটা আর্থিক ব্যবস্থা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের দিতে পারে। মানে কোন উপায়ে আর্থিক ব্যবস্থা অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে, ওখানে যে পয়েন্টগুলো ইউজ করছেন ওই পয়েন্টগুলো এখানে ইউজ করবো, জাস্ট ভিতরের কথাগুলো আমরা পাল্টে দেব। ওখানে কি আছে, সঞ্চয় সংগ্রহ, তাই না, সঞ্চয় সংগ্রহ ওখানে আছে। এখানে সঞ্চয়ের সঞ্চালন, মানে সেখানে আমরা সঞ্চয় কি হয় আমাদের গ্রহণ করি, বা সঞ্চালন বলতে সঞ্চয় আমরা এখানেও গ্রহণ করার কথা বলা আছে। মূলধন বরাদ্দ, অর্থ প্রদান সুবিধা, ওই একই পয়েন্ট কিন্তু। অর্থ প্রদান সুবিধা, বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য, ঝুঁকি ব্যবস্থাপনা, যে ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক অন্তর্ভুক্তি, উদ্ভাবন আছে, অবকাঠামো, স্থিতিশীলতা, মানে ওই পয়েন্টগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন, জাস্ট ঘুরিয়ে লিখতে হবে। তাহলে এক পয়েন্টগুলো যদি আপনি একটু 4-5টা পয়েন্ট যদি আপনি একটু মাথায় ধরে রাখেন, তাহলে দেখেন আপনি এই সম্পর্কিত আর্থিক ব্যবস্থা সম্পর্কিত যে 3টা প্রশ্নতে আপনি ইউজ করতে পারতেছেন। একই কথা, এটা আর্থিক ব্যবস্থা অর্থ প্রদানের ভূমিকা আমাদের অর্থনৈতিক উন্নয়নে কি অবদান রাখতে হবে। আর্থিক ব্যবস্থা অর্থ প্রদানের ভূমিকা মানে পেমেন্ট সিস্টেম কিভাবে আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে। পেমেন্ট সিস্টেম আমাদের লেনদেনের সুবিধা, বিনিয়োগে উৎসাহিতকরণ, আন্তর্জাতিক বাণিজ্যকে সমর্থন করা, আর্থিক অন্তর্ভুক্তি, এটা একটু আলাদা, কারণ এখানে পেমেন্ট সিস্টেম কথা বলছে, অর্থ প্রদানের কথা বলছে। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করব আগামী দিন আমরা এখান থেকে শুরু করব। সেকেন্ড পার্টের ক্লাস এখন শুরু হবে। তো আজকে এখানে রাখতে যাচ্ছি। ফরিদুর ভাই, ইউসুফ ভাই আছেন?
আচ্ছা আচ্ছা, আমি সেকেন্ড সেকেন্ড পার্ট এখন শুরু হবে। তো তো আপনাদের একটু সময় লস হয়ে গেলো, আধা ঘন্টা সময় লস হয়ে গেলো। সমস্যা নাই, আমরা রেগুলার করলে ইনশাল্লাহ এখান মানে ভালো কিছু করতে পারবো। আমরা সামনের মাস থেকে আমরা কিন্তু এই যে অধ্যায়ের অঙ্কগুলো দেখবো। আমরা সামনের মাসে 1 তারিখ থেকে অঙ্ক অঙ্ক শুরু করবো। এখন থিওরি দেখতেছি, থিওরি দেখে যাব, এর মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সামনের মাসে শুধু অঙ্ক দেখবো। সেট বলতে এখন শুধু অঙ্ক পাবেন আর হচ্ছে এই সাজেশনস পাবেন, সাজেশনস। আচ্ছা ঠিক আছে। তো অঙ্কগুলা দেখবো আর হচ্ছে ইকোনমিক্সটা বেশি বেশি দেখবো, বুঝছেন? আচ্ছা স্যার। দুটা। তো ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।